শেখ হাসিনার ছেলে জয়, মেয়ে পুতুল এবং শেখ রেহানার ছেলে ববির ব্যাংক হিসাব জব্দ, বিভিন্ন ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নোটিশ। অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে দ্রুততম সময়ে সংস্কার করে নির্বাচনের আয়োজন করা, বললেন ডক্টর ইউনূস। রাষ্ট্রের নীতি নির্ধারণে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ইঙ্গিত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ, কমিটি গঠন, সুপারিশ 7 কার্যদিবসের মধ্যে। যৌথ পরিবার কমায় দুর্ভোগ বাড়ছে বয়স্কদের, পারিবারিক অনিশ্চয়তার পাশাপাশি চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে শিকার হচ্ছেন অবহেলার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সোমবার ব্যাংক হিসাব জব্দের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। শেখ পরিবারের এই 3 সদস্যের পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI ও CRI ইয়ং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। CRI সংশ্লিষ্টতায় শেখ পরিবারের 3 সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই নির্দেশনার ফলে এসব হিসাবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে এসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়, সেই সাথে অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার শেখ পরিবারের 3 সদস্য ও CRI সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা এলো। সরকারের নীতি নির্ধারণী কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে আরও অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের একটি সম্প্রচার মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দ্রুত সংস্কার ও নির্বাচনে দৃঢ় প্রত্যয়ও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NHK ওয়ার্ল্ডে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে দ্রুততম সময়ে সংস্কার করে নির্বাচনের আয়োজন করা। যে কোনো ব্যর্থতা স্বীকার করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনে ছাত্রদের ত্যাগের কথা উল্লেখ করে রাষ্ট্রের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা আরও বাড়তে উদ্যোগ নেয়ার ইঙ্গিতও দিয়েছেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে জাপানের সাথে সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। আমাদের কাজ হচ্ছে দ্রুত সংস্কার করা। যেহেতু দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আমাদের উদ্দেশ্য না, তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই। ততদিন পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। তরুণরা জানে তারা কি চায়। অন্তর্বর্তী সরকার তরুণ প্রজন্মের মেধা এবং চিন্তাভাবনার মূল্যায়ন করে। বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনায় বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য গঠিত 6 কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা সংলাপ করবে। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। প্রেস সচিব জানান, গত 40 বছরের UN সফরের মধ্যে এবারের সফর সবচেয়ে সফল ও ঐতিহাসিক হয়েছে। এই অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও IMF প্রধানের সঙ্গে 50টিরও বেশি বৈঠক করেছেন ডক্টর ইউনূস। বৈঠকে বিশ্বব্যাংকের $3.5 বিলিয়ন ছাড়াও উন্নয়ন সহযোগীরা নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনায় বিশ্ব নেতারা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে বলে জানান শফিকুল আলম। এর থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এই এটা চূড়ান্ত করবেন। ওয়ার্ল্ডের যারা টপ লিডার কেউ কিন্তু টাইম ফ্রেম জানতে চান না। তারা বাংলাদেশের জানেন যে যে কাজগুলো হবে ইট উইল টেক টাইম। ডিসাইড করবে বাংলাদেশের জনগণ।
ঠিক আছে, যে বাংলাদেশের জনগণ এবং যে কমিশনগুলো করা হলো এটা খুবই তো একটা বড় রাষ্ট্র মেরামতের একটা কাজ। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনে একটা ইয়া হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। সরকারি চাকরিতে ঢোকার ক্ষেত্রে বয়স 35 করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। চাকরি প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এদিকে এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 7 কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। চাকরিতে প্রবেশে 35 বছর করার দাবিতে সোমবার দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। আহত হয় বেশ কয়েকজন। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে। অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে স্লোগান দেয় তারা। 35, 40, 50, 59 পর্যন্ত আছে আমাদের এটা অধিকার, আমাদের এটা দাবি, আমাদের এটা মৌলিক অধিকার। এটা থেকে বঞ্চিত করার অধিকার কারো নাই। এই আন্দোলন নিয়ে বিগত সরকার টালবাহানা করেছে, তামাশা করেছে, প্রতারণা করেছে। স্বাধীন দেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে পুলিশ কেন আমাদের গায়ে গুলি করবে, পুলিশ কেন আমাদের লাঠিচার্জ করবে, পুলিশ কেন টিয়ার শেল নিক্ষেপ করবে, পুলিশ কেন আমাদের ছাত্র ভাইদের আহত করবে? আমরা এর বিচার চাই। 12 বছর থেকে কিন্তু আমরা 35 দাবি নিয়ে আসছি এবং এই দাবিটা থেকে আমরা পিছনে হাঁটতে চাই না। আজকে এই 35-এর জন্য আমার ভাইরা দেখেন আপনি গুলি খেয়েছে, রাবার বুলেট হয়েছে এবং বিগত সরকার কিন্তু আমাদের যেটা উপহার দিয়েছিল, আজকে তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু আমাদের প্রশাসন দিয়ে সেটাই উপহার দিয়েছে। এদিকে চাকরিতে প্রবেশে 35 বছর করার বিষয়ে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 7 কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে। জনপ্রশাসন সচিব সরকারের অবস্থান ব্যাখ্যা করে আন্দোলনকারীদের শান্ত থাকার পরামর্শ দেন। এই কমিটি হাই পাওয়ার কমিটি, আমি মেম্বার সেক্রেটারি, চেয়ারম্যানের এবং 7 কর্মদিবস, এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না, ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটস টেকেন অলরেডি। একই দাবিতে গেল সরকারের সময়ও কয়েক দফা আন্দোলন করেন চাকরি প্রত্যাশীরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। পতিত সরকারের দোসররা এখনও সব জায়গায় বসে আছে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। কিন্তু গণ আন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাতে জাতিকে বিভক্ত করা যাবে না, সকল ষড়যন্ত্র ভেসে যাবে। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে ৬টি কমিশন গঠন করেছে। জনগণ আশা করে কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশ মালা তুলে ধরবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার গণবিপ্লবের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। সবার অধিকার এক, এখানে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী। এটা সংস্কার কমিশন ঘোষণা করেছেন, সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে 1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড
তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। অতীতের সরকারগুলো দেশ বা জনগণের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করেনি, নিজেদের প্রয়োজনেই বারবার তা করেছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন বক্তারা। তারা বলেন, আওয়ামী সরকার সংবিধানের কথা বলেই বারবার মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকেছে। তাই বিদ্যমান সংবিধান সংশোধন নাকি সংবিধান পুনর্লিখন তা আলোচনার মাধ্যমে ঠিক হওয়া প্রয়োজন। আলোচকরা বলেন, বিদ্যমান সংবিধান গণ অভ্যুত্থান অনুমোদন না করলেও সেটির মাধ্যমেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানের পর আদালতে আত্মসমর্পণ করলেন আরেক বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান। শুনানি শেষে তার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত 22 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা এক প্রজ্ঞাপনে শফিক রেহমানের 1 বছরের সাজা স্থগিত করে আদালত। রিপোর্ট শুভম আফুজের। 2011 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টা আজগুবি অভিযোগে 2015 সালে পল্টন থানায় করা মামলায় আসামি করা হয় 80 থেকে 90 দশকের জনপ্রিয় সাংবাদিক শফিক রেহমানকে। ওই মামলা 2018 সালের 22 ফেব্রুয়ারি আরও 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচার চেয়ে 4.5 বছরেরও বেশি সময় পর 2022 সালের 13 নভেম্বর ঢাকার আদালতে সাক্ষ্য দেন সজীব ওয়াজেদ জয় সহ 12 জন। পরে 2023 সালের 3 আগস্ট শফিক রেহমানকে দেয়া হয় 7 বছরের কারাদণ্ড। এরপর থেকে তার বিদেশে অবস্থান। অর্ধযুগ পর দেশে ফেরেন শফিক রেহমান। সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। আদালত থেকে বের হয়ে শফিক রেহমান বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করার অপরাধে হয়রানির শিকার তিনি। সংস্কার সহ বিচার বিভাগকে বাঁচানোর দাবি তার। 90 বছর বয়সে আমি যদি বলি হাওয়াইতে আমি একটা খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে, এটা কতখানি হাস্যকর কথা। কতখানি হাস্যকর কথা শুনতে চান? ততখানি হাস্যকর কথা যদি আমি আজকে বলি হাসিনা খুনি নন। আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন। শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের প্রক্ষিত জানান তার আইনজীবী। সাজানো মিথ্যা মামলায় ওনাকে 7 বছরের সাজা দেওয়া হয়েছে। যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজেদ জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। কেন সংস্কার জরুরি? আমরা দেখেছি এই 15-16 বছর যে কত নির্যাতন হয় বিচার বিভাগের মাধ্যমে। একই মামলায় রবিবার আত্মসমর্পণের পর কারাগারে ঠাঁই হয় আরেক আলোচিত সাংবাদিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিল হাইকোর্ট। তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। রিপোর্ট দিতে বলা হয়েছে 6 মাসের মধ্যে। হাইকোর্টের এ আদেশে খুনিদের শনাক্তে আশার আলো দেখছেন মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যার পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থাই। পুলিশ ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। 8 বার পরিবর্তন হয়েছে তদন্ত। র্যাব কর্মকর্তা 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান। নিয়োগ দেন আইনজীবীও। সোমবার র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে র্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় আদালত। হত্যা রহস্য উদ্ঘাটন করে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এতদিন বিচার না হওয়া বেদনাদায়ক বলছে উচ্চ আদালত।
এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্যও এটি শকিং। আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি, তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি, এতে আসলে আমরা আশার আলো দেখছি। কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তো আশাবাদী হতে পারছি না, কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে। হত্যাকাণ্ডের বছরখানেক পর তদন্তের দায়িত্ব পায় র্যাব। আইনজীবী মঞ্জিল মুর্শিদের রিটের পরিপ্রেক্ষিতে আদেশ দিয়েছিলেন সে সময়ের বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক। বাংলাদেশে অন্য কোনো তদন্তের সময় এতবার সময় নেওয়া হয়েছে শুধুমাত্র একটা রিপোর্ট সাবমিট করার জন্য। খুবই সহজ একটা ব্যাপার যে র্যাবের তো ক্ষমতা নেই, সেটা র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো, তারা বলতে সাহস পায়নি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজারবাজারের নিজ বাসা থেকে সাগর রনির লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। যৌথ পরিবার ভেঙে একক পরিবার বাড়তে থাকায় অমানবিকতার শিকার দেশে প্রবীণদের একটি বড় অংশ। সহায় সম্পত্তির হিস্সার মতো অনেক জায়গায় বাবা মাকেও ভাগ করে নেওয়া হচ্ছে। শহরে কিছুটা চিকিৎসা মিললেও গ্রামাঞ্চলের প্রবীণরা সেবা বঞ্চিত। গবেষকদের ধারণা 2025-26 সালের দিকে বার্ধক্য জনসংখ্যার অন্যতম দেশ হবে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস নিয়ে সিকান্দার রেমানের বিশেষ রিপোর্ট। দেশের মোট জনসংখ্যার 9.28% প্রবীণ। গবেষকরা বলছেন 1.5 কোটি প্রবীণের বাস বাংলাদেশে। 1990 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে 1 অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই হিসেবে 2024 সালে এসে 34তম প্রবীণ দিবস পালন হচ্ছে সারা বিশ্বে। বাংলাদেশের প্রবীণদের বাস্তবতা আসলে কি? কেউ দেয় না, কষ্ট হয়েছে তো একটু কাজ করি মানুষের বাড়িতে, এই বুড়ো মানুষ করে খাচ্ছি কি করে। গ্রামে থাকা প্রবীণরা বেশি অসহায়। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের প্রবীণদের অবস্থা বড় করুণ। যৌথ পরিবার ব্যবস্থাগুলো ভেঙে আজকে একক পরিবারে রূপান্তর হচ্ছে, আর এর নীরব শিকার হচ্ছে কিন্তু প্রবীণ জনগোষ্ঠী। আপনি দেখবেন যে আমাদের দেশে আজকে প্রায় প্রবীণ 1.5 কোটি প্রবীণ, এবং যা আমাদের মোট জনসংখ্যার 9.28%। গ্রাম অঞ্চলে বাবা মাকে কমোডিটির মতো ভাগ করে নিচ্ছে, সহায় সম্পত্তির মতো ভাগ করে নিচ্ছে। এক ছেলের দিকে 2 মাস, এক ছেলের দিকে 3 মাস, এভাবে তারা বাবা মাকে ভাগ করে নিচ্ছে। কাজেই আজকে গ্রাম থেকে শহর অঞ্চলে হয়তো কিছু মানুষ প্রবীণ সেবা পাচ্ছে, বিভিন্ন হাসপাতালে যে সেবা নিতে পারছে, কিন্তু আজকে গ্রামে দেখেন 75% মানুষ গ্রামে বসবাস করে প্রবীণ। তারা গ্রামে তাদের কি স্বাস্থ্যসেবা আছে? বয়স্ক ভাতা নিয়ে অনেক ক্ষেত্রেই অনিশ্চয়তা, দুর্ভোগ, কষ্ট, ভোগান্তি প্রবীণদের নিত্যসঙ্গী। কষ্ট হচ্ছে খুবই, মানে ওইটা যে ওষুধ বিশুদ্ধ খাতাম, তেল সাবান কিনতাম, পায়সানের ছিললে কিনতাম, কাপড় চোপড় করতাম, তো ওইটা তো পাচ্ছি না। কষ্টের পুরেই চলছি, আশা করে আছি আবার পালে পারে তখন অসুখ অসুখ দেখাতাম। আমার এখানে মরণকালে আমি কি চাই, 2টা ভাত বরাতে যদি নেহে আমরা তো খাবো, না নেহে না খাবো। সরকারের কাছে দাবি, বয়স হচ্ছে 96 বছর বয়স, আমি চলাফেরা করতে পারি, সেই সুযোগটা আমার দিতেই হবে। অসুখ বিসুখ হলে দেওয়া আছে, ছেলে টুকটাক কাজ করে, আমি শাকসবজি বিক্রি করি, তাইতে সংসার চলে খুব কষ্টে। কোনো জমি জমা নেই আমাদের, কোনো জমি জমা নেই, পরের জমি জমা হারি করে খাই। সরকারের কাছে আমি যাতে বাঁচিয়ে থাকতে পারি সেই দাবি, আর কিছু না।
প্রবীণদের পরিচর্যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং বেসরকারি সংস্থাগুলোর এ নিয়ে অনীহা দেখছেন এই গবেষক। প্রবীণদের ক্ষেত্রে কিন্তু লং টার্ম কেয়ার এবং প্যালিয়েটিভ কেয়ারটা খুব দরকার। আমাদের দেশে কি লং টার্ম কেয়ার এবং প্যালিয়েটিভ কেয়ার সেইভাবে গড়ে উঠেছে? নো। আপনি দেখেন যে পেডিয়াট্রিক সার্জন বা শিশু বিশেষজ্ঞ, আমাদের দেশে যত আপনি শিশু বিশেষজ্ঞ পাবেন বা পেডিয়াট্রিক সার্জন পাবেন, কিন্তু জেরিয়াট্রিক বিশেষজ্ঞ কি আমাদের দেশে হয়েছে? আর দেখবেন যে এনজিওগুলো তারা প্রবীণদের নিয়ে কাজ করতে চায় না। কেন? এখান থেকে কোনো রিটার্ন আসার সম্ভাবনা নেই। সমাজের অন্য সব অংশের চেয়ে প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ, জীবন মানের উন্নয়ন এবং চিকিৎসা সেবার নিশ্চয়তায় বাড়তি গুরুত্বের তাগিদ গবেষকদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন 2 জন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 20 জন। নিহত কাউসার হোসেন খান ম্যাঙ্গো টেক্সট লিমিটেড নামের কারখানায় কাজ করতেন। স্থানীয়রা জানায় সকাল 10টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন কয়েকশো পোশাক শ্রমিক। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে তারা বিক্ষোভ করে আসছে। বিক্ষোভের সময় তারা যৌথ বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে যৌথ বাহিনী শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ আশপাশের বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট। এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়ায়। কাউসার হোসেন খান গত সরকারের আমলে যেটুকু উন্নয়ন হয়েছে তার ন্যায্য হিস্সা শ্রমিকরা পাননি। শ্রমিকদের মজুরি যথোপযুক্ত ছিল না বলেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে পরিকল্পনা কমিশনের শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে শ্বেতপত্র কমিটি। বৈঠকে শ্রমিক নেতারা বলেছেন গত 15 বছরেও কাজের পরিবেশ উন্নত হয়নি, এমনকি তারা অধিকার আদায়ে আন্দোলনও করতে পারেননি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন শ্রমিক কল্যাণে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল সেসব নেওয়া হয়নি। এছাড়া শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না। নির্দিষ্ট সময়ের মধ্যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রতিবেদন দেবে বলে আবারও জানিয়েছেন ডক্টর দেবপ্রিয়। সেটা হলো যে বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। তারা তাদের ন্যায্য হিস্সা পায় নাই। সেই ন্যায্য হিস্সা না পাওয়ার কারণগুলো চিহ্নিত করতে গিয়ে ওনারা বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। চট্টগ্রামে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কর্মী সভা হয়েছে। বিকেলে নগরীর একটি কনভেনশন হলে এ সভা হয়। উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানি, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ দলের অন্য নেতারা। এ সময় তারা বলেন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর বিএনপির ভেতর কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে। এসব দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে নানা অপতৎপরতা চালাচ্ছে। বিএনপি কিংবা এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী কোনো অপরাধ করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন নেতারা। সামাজিক সুবিচার নিশ্চিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মীদের দিক নির্দেশনা দেয়া হয় কর্মী সভা থেকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। শেখ হাসিনার ছেলে জয়, মেয়ে পুতুল এবং শেখ রেহানার ছেলে ববির ব্যাংক হিসাব জব্দ, বিভিন্ন ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নোটিশ। অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে দ্রুততম সময়ে সংস্কার করে নির্বাচনের আয়োজন করা, বললেন ডক্টর ইউনূস। রাষ্ট্রের নীতি নির্ধারণে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ইঙ্গিত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ, কমিটি গঠন, সুপারিশ 7 কার্যদিবসের মধ্যে। যৌথ পরিবার কমায় দুর্ভোগ বাড়ছে বয়স্কদের, পারিবারিক অনিশ্চয়তার পাশাপাশি চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে শিকার হচ্ছেন অবহেলার। এই ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.
bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।